আজকেও স্কুল থেকে ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বান্টি। নিশ্চয়ই বন্ধুরা কিছু বলেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল মহুয়া। আজকালকার বাচ্চারা কত নিষ্ঠুর! বন্ধুকে টিটকিরি দিয়ে মা বাবার সম্পর্কে উল্টোপাল্টা কমেন্টস করে কত আনন্দ পায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, বন্ধু কষ্ট পাচ্ছে দেখলে তাদের মধ্যে সে কী পৈশাচিক উল্লাস! আর কাকেই বা বলবে? নিখিল তো তাদের জন্য আর কোনো পথ খোলা রাখেনি। ভাগ্যিস মেয়েটা এখনো ছোট, অত শত বোঝে না। না হলে দুজনকে সামলাতে যে কি হিমশিম খেতে হতো তাকে। সত্যি, তাদেরকে ছেড়ে বাবা অন্য মহিলার সঙ্গে থাকছে, এটা নিয়ে যখন বন্ধুরা তার সামনেই হাসাহাসি করে, বান্টির ভেতরে যে কি অপরিসীম কষ্ট হয়! অব্যক্ত যন্ত্রণায় ফেটে যেতে থাকে তার বুকের ভেতরটা। মনে হয় মেরে সবার নাক মুখ ফাটিয়ে দেয়। কেন বাবা, কেন? কেন এরকম করলে তুমি? বোবা কান্নায় গুমড়ে মরে তার কিশোর হৃদয়। তার বাবা, তার ডাক্তার বাবা, যাকে নিয়ে ছোটবেলা থেকে এত গর্ব ছিল বান্টির, হঠাৎ করে একদিন জানালো যে সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং আপাতত সেই মহিলার সঙ্গে থাকাটাই বাবার কাছে প্রায়োরিটি মনে হচ্ছে। রাগে, দুঃখে, কষ্টে সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে হয়েছিল বান্টির সেদিন। বান্টি, বান্টি, দরজা খোল বাবা, তাড়াতাড়ি চান করে খেয়ে নিবি আয়, আমার যে খুব খিদে পেয়েছে। কিছুক্ষণ পর ছেলেকে ডাক দিল মহুয়া। সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে এলো বান্টি। বাবা ছেড়ে যাওয়ার পর এই একটা জিনিস হয়েছে, মায়ের প্রতি বান্টির ভালোবাসা যেন 10 গুণ বেড়ে গেছে। মাকে একেবারে দুঃখী দেখতে চায় না সে। মনে মনে প্রতিজ্ঞা করেছে, মায়ের কষ্ট হবে এরকম কোনো কাজ সে জীবনে কোনো দিন করবে না। ছেলে বেরোতে তাকে জড়িয়ে ধরে আদর করে দিল মহুয়া। কিছুক্ষণ মায়ের বুকে মুখ গুঁজে রেখে উঠে আসা কান্নাটাকে নিজের ভেতরেই চেপে মেরে দিল বান্টি। না, ওই মানুষটার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলবে না সে। জানিস তো বনু আজ কি করেছে? খেতে খেতে গল্প শুরু করে দেয় মহুয়া। বনুর দুষ্টুমির কথা শুনতে শুনতে হাসি ফুটে ওঠে বান্টির ঠোঁটে। তার চেয়ে প্রায় 8 বছরের ছোট বনুকে খুব ভালোবাসে সে। মায়ের কথা শুনতে শুনতে ডাল আর তরকারি দিয়ে ভাত খেয়ে নেয় সে। ছেলের খাওয়া দেখতে দেখতে বুকের মধ্যেটা হু হু করে ওঠে মহুয়ার। আগে কখনো নিরামিষ খেতে পারত না বান্টি। ছেলেমেয়ের খাওয়ার দিকে সব সময় কড়া নজর ছিল নিখিলের। মাছ মাংস সবসময় ফ্রিজে ঠাসা থাকতো মহুয়ার। এখন সে নিয়ম করে দিয়েছে, সপ্তাহে 2 দিন নিরামিষ খেতে হবে, না হলে যে সে চালাতে পারবে না। নিখিল চলে যাওয়ার পর এক প্রতিবেশী দয়াপরবশ হয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে দিয়েছেন তার। মহুয়া MA পাস, কিন্তু ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য চাকরি করার কথা সে আগে তেমনভাবে ভাবেনি। নার্সিংহোমে বাঁধা ধরা একটা চাকরি ছাড়াও বেশ কয়েকটা চেম্বার ছিল নিখিলের। সব মিলিয়ে খুব স্বাচ্ছন্দ্যে দিন চলে যাচ্ছিল তাদের। এই বাড়িটা নিখিল আর মহুয়া দুজনের নামে। নিখিল প্রীতির সঙ্গে থাকতে শুরু করার পর ঘৃণায় তার কাছ থেকে কোনো টাকা পয়সা না নিলেও বাড়িটা ছাড়েনি মহুয়া। মাথার ওপর ছাদ না থাকলে বাচ্চা দুটোকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সে? নিখিল অবশ্য অনেকবার বলেছিল ছেলেমেয়ের পড়াশোনার খরচ সে দেবে, কিন্তু মহুয়া নিতে চায়নি। প্রথম 2 মাস তার জমানো টাকায় কোনোভাবে কেটে গেছিল।
ভগবানের কৃপায় তারপরই চাকরিটা হয়ে যায় তার। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই মহুয়ার পাশে থেকে যথাসম্ভব তাকে সাহায্য করেছে। আপাদমস্তক ভালো মানুষ নিখিলের এরকম একটা ডিসিশন তাদের সবাইকেই হতচকিত করে দিয়েছে। হয়েছিল কি, মেয়ে তিতলিকে স্কুলে দিতে যেতে গিয়ে মহুয়ার আলাপ হয়েছিল প্রীতির সঙ্গে। প্রীতির মেয়ে তিন্নি তিতলির সঙ্গে এক ক্লাসে পড়ে। ধীরে ধীরে প্রীতির সঙ্গে আলাপটা বন্ধুত্বে পরিণত হয়েছিল। মেয়েকে স্কুলে দিয়ে মাঝে মাঝেই তারা দুজন শপিং মলে ঘুরে বেড়াতো। একদিন হঠাৎ অনেক রাতে প্রীতি ফোন করে মহুয়াকে। স্বামী পলাশের প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়েছে। আতঙ্কিত প্রীতি কি করবে বুঝে উঠতে না পেরে ফোন করে মহুয়াকে। নিখিল কার্ডিওলজিস্ট, যদি একবার তাদের বাড়ি যায়। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল নিখিল। হার্টে ব্লকেজ ধরা পড়েছিল পলাশের। এরপর পলাশের সার্জারি, ট্রিটমেন্ট সব কিছুতেই ভীষণ হেল্প করে নিখিল। প্রায় দিনই প্রীতির সঙ্গে ফোনে কথা বলা, পরামর্শ দেওয়া শুরু হয়। সব কিছু যখন প্রায় স্বাভাবিক হওয়ার মুখে, সেই সময় হঠাৎ একদিন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় পলাশের। মেয়েকে নিয়ে প্রীতির তখন অথই জলে পড়ার মতো অবস্থা। বন্ধুকে সান্ত্বনা দিতে প্রায়ই তার সঙ্গে এসে সময় কাটাতে শুরু করলো মহুয়া। এমনকি উইকেন্ডে তাদের ফ্যামিলি ট্রিপে দু একবার প্রীতি আর তিন্নিকে সঙ্গে নিয়ে গেল সে। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে, আমি যতটা সম্ভব তোমার পাশে থাকার চেষ্টা করব, প্রীতির হাত ধরে বলেছিল মহুয়া। সে স্বপ্নেও ভাবেনি প্রীতির প্রয়োজনটা এরকম হতে পারে। সদ্য স্বামীহারা প্রীতি যে তার স্বামীকে এভাবে তার কাছ থেকে কেড়ে নেবে, এটা সে কল্পনাও করতে পারেনি। প্রেম করে বিয়ে করেছিল নিখিল আর সে। এত বছরের দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য ছাড়া বড় কোনো অশান্তি কখনো হয়নি। বলতে গেলে সুখের সংসার তাদের। সেই সংসার ভেঙে নিখিল একদিন প্রীতির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল। প্রীতির অসহায় মুখটা নাকি সে কিছুতেই ভুলতে পারছে না। নিজের ছেলেমেয়েকে ছেড়ে তিন্নির চোখের জল মুছতে বেশি আগ্রহী হয়ে উঠল সে। কথাটা প্রথমবার শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না মহুয়া। এসব কি বলছে নিখিল? তার কথা না হয় ছেড়েই দিল, বান্টি, তিতলি এদের কথাও ভাবছে না নিখিল? তার এত সুন্দর সুখের সংসার, সেটা ছেড়ে প্রীতির সংসার সাজাতে চায় নিখিল? প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পর পাথরের মতো শক্ত হয়ে গেছিল মহুয়া। ঠিক করে নিয়েছিল নিখিলকে ছাড়াই বাকি জীবনটা কাটিয়ে দেবে সে। ছেলে মেয়েকে নিজে মানুষ করবে, সে যেমন পারবে তেমন করেই বড় করবে বান্টি আর তিতলিকে। এর প্রায় বছর 6 পর একদিন রাতে শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটছিল নিখিল। হঠাৎ ফ্রেন্ড সাজেশনে বান্টির নাম দেখতে পেল সে। এর আগেও বেশ কয়েকবার বান্টিকে ফেসবুকে খোঁজার চেষ্টা করেছে সে, কিন্তু পায়নি। আজ পেয়ে সঙ্গে সঙ্গে বান্টির ফেসবুক পেজে চলে গেল সে। কত বড় হয়ে গেছে বান্টি! দেখতে একেবারে টল, হ্যান্ডসাম, হিরো হিরো লাগছে। মহুয়া তাকে একটা শর্তেই ডিভোর্স দিয়েছিল, যে ছেলে মেয়ের সঙ্গে কোনো দিন দেখা করার চেষ্টা করবে না সে। ব্যাপারটা কষ্টকর হলেও মেনে নিয়েছিল নিখিল। প্রীতির জন্য সে সব কিছু করতে পারবে। আর একটা ব্যাপার যেটা কেউ জানে না, সেটা হলো প্রীতির সঙ্গে নিখিলের শারীরিক সম্পর্ক।
পলাশের মৃত্যুর পর একদিন এক দুর্বল মুহূর্তে কাছাকাছি এসে পড়েছিল তারা। নিজেকে তারপর খুব অপরাধী মনে হয়েছিল নিখিলের। বারবার মনে হচ্ছিল সে একজন অসহায় মহিলার অসহায়তার সুযোগ নিয়েছে। খানিকটা সেই অপরাধবোধ থেকেও প্রীতিকে নিজের জীবনে জায়গা দেওয়ার কথা মাথায় এসেছিল তার। ভেবেছিল প্রীতির বিশ্বাসের অমর্যাদা করবে না সে। ভেবেছিল তিন্নিকে নিজের মেয়ের মতো মানুষ করবে। প্রীতি আর তিন্নিকে বুক দিয়ে আগলে রাখবে। করেছেও তাই। এই বছর তিন্নিকে বাবার অভাব বুঝতে দেয়নি নিখিল। আর প্রীতি তো নিজেই স্বীকার করেছে যে নিখিল তাকে যে সুখ দিয়েছে পলাশের সঙ্গেও এত সুখে ছিল না সে। আজকাল যদিও মাঝে মাঝে বেশ অপরাধবোধ হয় নিখিলের। বান্টি আর তিতলির কথা খুব মনে পড়ে। রুদ্ধশ্বাসে বান্টির ফেসবুক পেজ দেখতে লাগলো সে। ছেলে তার স্বভাবটাই পেয়েছে। কি দারুণ ফটোগ্রাফি করেছে। আধারের বুক চিরে সূর্যের আলোর রোশনাই, অস্তগামী সূর্য, কখনো রাস্তার ধারের ঘাসফুল, সব কিছুই বান্টির ক্যামেরায় যেন আলাদা মাত্রা পেয়েছে। দার্জিলিং বেড়াতে গেছিল বোঝা যাচ্ছে। কি সুন্দর সুন্দর সব ভিডিও দিয়েছে। সবই প্রায় ন্যাচারাল সিনারি, সঙ্গে কি সুন্দর সুন্দর ক্যাপশন। দেখতে খুব ভালো লাগছিল নিখিলের। একটু নিচের দিকে নামতে দেখলো মহুয়া, বান্টি আর তিতলির একটা ছবি। নিখিলের শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। এটা তার মেয়ে, সেই ছোট্ট তিতলি। কি সুন্দর দেখতে হয়েছে। বয়সের ছাপ পড়েছে মহুয়ার মুখে, কিন্তু তবুও দারুণ সুন্দর লাগছে তাকে দেখতে। তিনজনে মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছিল তাহলে। হঠাৎ মনটা ভীষণ খারাপ হয়ে গেল নিখিলের। এটা তো তার নিজের সংসার ছিল এক সময়। এই সবকটা মানুষ তার অত্যন্ত প্রিয়, কিন্তু তবুও আজ সে চাইলেও এদের সঙ্গে এক ফ্রেমে আর ধরা দিতে পারবে না। নিজেকে খুব নিঃসঙ্গ লাগলো নিখিলের। আর একটু নিচে যেতে দেখতে পেল একটা ঝাঁ চকচকে বিল্ডিংয়ের সামনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে বান্টি। নিচে লেখা, আজ চাকরিতে প্রথম দিন। আমার ভগবানকে প্রণাম করে এবার অফিসে ঢুকব। থ্যাংক ইউ মা, আমার সব সাকসেস শুধু তোমার জন্য। থমকে গেল নিখিল। তার মানে বান্টি চাকরি পেয়ে গেছে? তার ছেলে চাকরি করছে, অথচ সে কিছু জানে না? চোখ ঝাপসা হয়ে গেল নিখিলের। ছেলের পাশে গর্বিত মহুয়াকে দেখে আজ খুব হিংসে হলো তার। ছেলের এই সাকসেসের পেছনে নিখিলের কি কোনো অবদান নেই? অবশ্য থাকলেও সে কথা কেই বা বলবে। অভিমানে ভারী হয়ে গেল নিখিলের মন। ফোন বন্ধ করে চুপচাপ শুয়ে শুয়ে ভাবতে লাগলো সে। ডিভোর্সের পর প্রথম প্রথম মহুয়া আর ছেলেমেয়ের খোঁজ রাখার চেষ্টা করত সে। তারপর কাজের চাপে ধীরে ধীরে এত ব্যস্ত হয়ে পড়ল যে ওদের সম্পর্কে আর তেমন কিছু জানতে পারত না। বান্টি ইঞ্জিনিয়ারিং পড়ছে সে খবরটা অবশ্য পেয়েছিল। একবার দেখাও করতে গিয়েছিল তার কলেজে। বান্টি তার সঙ্গে কথা বলতে চায়নি। মহুয়াকে ফোন করলে মহুয়াও তার ফোন ধরেনি। অগত্যা নিজেকে সরিয়ে নিয়েছিল নিখিল। পুরনো বন্ধুবান্ধব অনেকের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। মন দিয়েছিল প্রীতি আর তিন্নির ওপর। ইচ্ছে করে যেন বেশি বেশি যত্ন নেওয়া শুরু করেছিল তিন্নির। প্রীতি তো তখন তাকে পেয়ে খুব খুশি। ডাক্তারের স্ত্রী হয়ে তার জীবনযাপন তখন একেবারে পাল্টে গেছে। মনে আছে তো, সামনের রবিবার মেয়ের স্কুলে প্রোগ্রাম, এখন থেকে ছুটি নিয়ে রেখো। পরদিন সকালে বেরোনোর সময় নিখিলকে মনে করিয়ে দিল প্রীতি। হ্যাঁ হ্যাঁ মনে আছে বলে বেরিয়ে গেল নিখিল।
তিন্নির স্কুলে ফাদার্স ডের প্রোগ্রাম আছে। গাড়িতে যেতে যেতে অন্যমনস্ক হয়ে পড়ল নিখিল। আজকাল এইসব স্কুলগুলোতে ফাদার্স ডে, মাদার্স ডে, গ্র্যান্ড পেরেন্টস ডে সব কিছু পালন করে। আচ্ছা, তিতলির স্কুলেও তো নিশ্চয়ই এরকম হয়। এখন তো তিতলি আর তিন্নির সঙ্গে এক স্কুলে নেই। ভাবতে ভাবতে আবার কাল রাতে দেখা ফটোগুলো মনে পড়ে গেল নিখিলের। আচ্ছা, বান্টি আর তিতলি কি কখনো তাকে মিস করে না? নতুন চাকরিতে জয়েন করেও কি বান্টির তার কথা মনে পড়েনি? মনটা বিষণ্ণ হয়ে ওঠে নিখিলের। রবিবার সময় মতো তিন্নির স্কুলে পৌঁছে যায় প্রীতি আর নিখিল। খুব সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে স্কুল। ছেলেমেয়েরা নাচ, গান, নাটক এসবের মধ্য দিয়ে বাবার প্রতি ভালোবাসা জানাচ্ছে। সবচেয়ে শেষে আছে তিন্নির নাচ। শুরুতে বাবার উদ্দেশ্যে একটা ছোট্ট স্পিচ দিয়ে নাচ শুরু করলো তিন্নি। তিন্নির স্পিচ শুনে গর্বে ভরে যাচ্ছিল নিখিলের মন। তিন্নি যে তাকে মনে মনে এত শ্রদ্ধা করে তা সে জানত না। নাচের শেষটা এরকম ছিল যে ঢাকা দেওয়া বাবার ফটো থেকে নাচতে নাচতেই আবরণ সরিয়ে নেবে তিন্নি, আর ওপর থেকে পুষ্পবৃষ্টি হবে সেই ফটোর ওপর। হাসি মুখে দেখতে দেখতে হঠাৎ মুখটা বিবর্ণ হয়ে গেল নিখিলের। আবরণ সরে যেতে যে ছবিটা বেরিয়ে এলো সেটা পলাশের। নাচ শেষ করে তার ছবির সামনে নতজানু হলো তিন্নি। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বলল, লাভ ইউ বাবা, তোমার জায়গা কেউ নিতে পারবে না। নিখিলের মনে হলো তার গালে কেউ যেন একটা সজোরে থাপ্পড় মারল। 8 বছর বয়স ছিল তিন্নির যখন পলাশ মারা যায়। আজ প্রায় 7 বছর হতে চলল তাকে পিতৃস্নেহ দিয়ে বড় করে তুলেছে নিখিল। কোনো অভাব রাখেনি তার। না চাইতেই সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে তাকে। বিলাসবহুল জীবন, ফরেন ট্রিপ, পলাশ যেসব কখনো দিতে পারত না, সব কিছু দিয়েছে সে প্রীতি আর তিন্নিকে। থমথমে মুখে গাড়িতে এসে বসল সে। সারা রাস্তা মায়ের সঙ্গে বকবক করে গেল তিন্নি। রাতে শুতে এসে নিখিলকে জড়িয়ে ধরল প্রীতি। সরি, কিছু মনে করো না, আমি সত্যিই জানতাম না ও কি পারফর্ম করবে। আমাকে কিছু বলেও নি, সব ওর ম্যাম ওকে শিখিয়েছে। ইটস ওকে বলে প্রীতির হাত ছাড়িয়ে শুয়ে পড়ল নিখিল। ছেলের অফিসের সামনে ছেলের পাশে দাঁড়ানো গর্বিত মহুয়ার মুখটা মনে করে দুচোখ বেয়ে জলের ধারা নেমে এলো তার।